হ্যালো বন্ধুরা, আবিরের গল্প আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনি প্রতিদিন রোম্যান্টিক, মাফিয়া, ভৌতিক, স্যাড, ইমোশনাল, গ্যাংস্টার, ফানি, রহস্য, হ্যাকিং সহ আরও অন্য সব গল্প শুনতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে রাখুন, যাতে কোনো গল্পই মিস না যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। আজ আপনারা শুনছেন পিচ্চি মামাতো বোন যখন ফাজিল গার্লফ্রেন্ড গল্পের 10 নম্বর পর্ব। মাইশার রুমে বসে আছি, মাইশাও আমার পাশে বসে আছে। আমি অবাক হচ্ছি আমার এমন অদ্ভুত আচরণে। সত্যিই তো, কেন আমার এমন ওলটপালট হচ্ছে? একটা অজানা ভয় যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। এই ভয়টারই তখনই টের পেলাম যখন ওই রাহাত ছেলেটা বাড়িতে এলো। কিন্তু কিসের ভয়? ভয়টা যে পুরোপুরি মাইশাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা আমি বুঝে গিয়েছি। তবে এই ভয়টার কারণটা আসলে কি তা আমি আন্দাজ করতে পারছি না। আচ্ছা, মাইশার প্রতি অকারণে রাগের আসলে সূচনাটা কি? মাইশা আমার নীরবতা দেখে একটু চিন্তিত মুখে জিজ্ঞেস করল, নিলয় ভাইয়া, তুই ঠিক আছিস তো? আমি ওর কথার কোনো উত্তর দিলাম না, চুপ করে রইলাম। আমি নিজেও ভাবছি আমি ঠিক আছি কি না। না, আমার খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমি সব কিছু দিন দিন গুলিয়ে ফেলছি। আমার মনের গভীরের পুরনো অনুভূতিগুলো যেন নতুন করে আবার জেগে উঠছে। তবে অদ্ভুত ব্যাপার হলো, সেই সুপ্ত অনুভূতিটা কিন্তু নেহার প্রতি না, আর ঠিক অরিনের প্রতিও না। তাহলে কার প্রতি? রাহাতের সাথে মাইশা ওমন হেসে হেসে কথা বললে আমার কিসের এত ক্ষতি? কেন ওর সাথে অন্য কেউ কথা বললে আমার মনের ভেতর এমন একটা খচখচ করা বেদনা মিশ্রিত তীব্র রাগ হচ্ছে? আমি নিজেকে আর ধরে না রেখে হুট করে বসা থেকে উঠে দাঁড়ালাম। আমি মাইশার দিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বললাম, মাইশা, ঢাকাতে চলে যাব পরশুদিন। তোকে এই কয়েকদিন অনেক জ্বালাইছি, তাই না রে? চিন্তা করিস না, আর কখনো তোকে এভাবে জ্বালাতে আসবো না, কখনোই আসবো না এখানে। মাইশা আমার কথা শুনে উঠে দাঁড়ালো এবং বড় বড় চোখ করে বলল, এই কি হলো তোর হঠাৎ? আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বললাম, কই, কি আবার হবে? মাইশা আমার সামনে এসে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি আমার ওপর কোনো কারণে রেগে আছিস? আমি একটু তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, রেগে গেলে মানুষ কখনো স্বাভাবিক করে কথা বলে? মাইশা আমার মুখের ভাব দেখে নরম গলায় বলল, তোর মন খারাপ তাই না রে নিলয়? আমি একটু জোর দিয়ে বললাম, ধুর, আমার মন খারাপ হতে যাবে কেন? মাইশা বলল, মন খারাপ না? আচ্ছা নিলয়, ওই রাহাত ছেলেটা কেমন বলতো? মানে ছেলেটা দেখতে কিন্তু একদম সেই, তাই না? ওর মুখের রাহাতের প্রশংসা শুনে রাগে আমার মুখটা মুহূর্তেই বেঁকে গেল। আমি কপাল কুঁচকে কড়া চোখে ওর দিকে তাকালাম, অথচ মাইশা তখনও মুখে একরাশ মিষ্টি হাসি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি আর সেখানে না দাঁড়িয়ে সোজা দরজার কাছে চলে গেলাম। আমি দরজার ওপাশ থেকে মনে করে মুখটা ঘুরিয়ে বললাম, ভালো। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। ওখান থেকে বের হতেই মনটা কেমন যেন এক নিমিষে ভীষণ খারাপ হয়ে গেল। আমার বারবার মনে হচ্ছে আমি যেন খুব মূল্যবান কিছু একটা চিরতরে হারাতে যাচ্ছি। যদিও এই হারানোর পেছনে আমার মনে কোনো যুক্তি বা ভূমিকা খুঁজে পাচ্ছি না, তবুও কেন যেন মনে হচ্ছে আজ আমার সব হারাতে বসেছে। আমি মাইশার রুম থেকে হনহন করে বেরিয়ে আসলাম। ঠিক তখনই সিঁড়ির গোড়ায় ছোট আব্বু আমাকে ডেকে উঠলেন। আমি ওনার ডাক শুনে ধীর পায়ে ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখি অরিনের আব্বুও বেশ গম্ভীর মুখে সেখানে বসে আছেন। ছোট আব্বু আমার দিকে তাকিয়ে একটু নরম গলায় বললেন, নিলয়, তোকে এখানে একটা বিশেষ কারণে ডেকেছি। আমি ওনার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, বলুন। ছোট আব্বু তখন অরিনের আব্বুর দিকে ইশারা করে বললেন, অরিন মেয়েটা তোকে অনেক বেশি ভালোবাসে রে বাবা। ও ওর বাবার বড্ড আদরের মেয়ে। আমি ভালো করেই জানি এই বাড়িতে যা ইচ্ছা করুক না কেন, শেষমেশ তোর ইচ্ছে মতোই সব হবে। তাই অরিনের বাবা বলছিলেন অরিনকে তোর বউ হিসেবে দেখতে চান। ওনার কথা শুনে আমি হঠাৎ দরজার দিকে তাকালাম। তাকিয়ে দেখি অরিন দরজায় চুপচাপ দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। আমি এবার অরিনের বাবার দিকে তাকিয়ে খুব স্পষ্ট গলায় বললাম, দেখুন স্যার, আমি মানছি যে অরিন আমাকে ভালোবাসে, কিন্তু আমি অরিনকে ভালোবাসতে পারবো না। আমি কখনো অরিনকে ওভাবে মনের মানুষ হিসেবে দেখিনি। আমি আগে থেকেই জানি যে অরিন আমাকে ভালোবাসে, কিন্তু আমি চাই না তাকে। আমি কখনো ভালোবাসবো না তাকে, আর নিজের বউ করতেও চাই না। আমি কখনো তাকে নিয়ে কিছু ভাবিনি, আর কখনো ভাবতেও পারবো না। আমায় ক্ষমা করবেন স্যার, সরি। অরিনের এমন স্পষ্ট কথা শুনে বেশ চিন্তিত মুখে বলল, দেখো বাবা, আমার মেয়েটা কিন্তু তোমাকে না পেলে অনেক পাগলামো করবে।
আমি একটুও দ্বিধা না রেখে বললাম, কয়েকদিন পর একা একাই সব ঠিক হয়ে যাবে স্যার। তিনি একটু ভয় পাওয়ার গলায় বললেন, যদি ও কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়? আমি একটু হেসে বললাম, দুনিয়াতে কেউ কখনো কারোর জন্য মরে না স্যার। মানুষ মরে স্রেফ নিজের অতিরিক্ত রাগ বা জিদের জন্য। জীবনের কঠিন সময়ে এই দুটো জিনিসকে যারা কন্ট্রোলে রাখতে পারে না, মূলত তারাই মরে যায়। আমি অরিনকে খুব ভালো করে বুঝিয়ে বলবো স্যার। ঠিক তখনই কান্নার আওয়াজ ভেসে এলো। বোঝাতে হবে না। আমি চমকে উঠে পেছনে তাকালাম, দেখি অরিন কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে। আমি চোখটা সরিয়ে নিলাম। মেয়েটা ধীর পায়ে হেঁটে এসে আমার মুখোমুখি এসে দাঁড়ালো। আমি আবার ওর দিকে তাকালাম। তার চোখ দুটো বেয়ে পানি পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তার কান্না দেখে মনে হচ্ছে যেন তার দম আটকে যাচ্ছে, ঠিকমতো নিঃশ্বাস চলছে না। আমি বললাম, অরিন, প্লিজ এভাবে পাগলামো করো না। তোমাকে আমার সত্যি খুব ভালো লাগে। তোমার কথা বলার স্টাইল, তোমার কোকড়ানো চুল, তোমার সব কিছুই আমার খুব ভালো লাগে। কিন্তু তোমার প্রতি আমার মনে ভালোবাসার অনুভূতি আসেনি। হয়তো আসবে, কিন্তু সেটা আসতে অনেক বেশি দেরি হয়ে যাবে। আর তখন হয়তো তুমি নিজেই আমাকে নিয়ে এমন রঙিন স্বপ্ন আর দেখবে না। তাই তুমি প্লিজ নিজেকে একটু বোঝাও, নিজেকে আরও বড় করো। দেখবে একদিন অনেক ভালো ছেলে তোমার জন্য আজকের মতোই কান্না করবে। অরিন তখন চোখের পানি মুছতে মুচকি হেসে কান্না ভেজা গলায় বলল, অনেকেই করে, কিন্তু আমি চাই না তাদের। আমি শুধু আপনাকেই চাই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে দিলাম, আমি তো চাই না। অনেক ভালো থেকো অরিন। এসব ফালতু বিষয় নিয়ে আর একদম ভেবো না। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, সোজা বাইরে চলে আসলাম। খারাপ লাগছে আমার। বাড়ি ভর্তি মেহমান, চারিদিক মিউজিক বাজছে। বাড়ির সবাই অনেক আনন্দ করছে, কিন্তু আমি কিছুতেই আনন্দ করতে পারছি না। কেমন একটা উদাসীন ভাব জেকে বসেছে আমার ভেতরে। চারপাশের এই চেনা জগৎটাকে কেবলই এক একটা মরিচিকা মনে হচ্ছে আমার কাছে। আমি জানি আমি চাইলেই তো এখন অনেক কিছু হয়ে যেতে পারে। আমি চাইলে নেহাকে বিয়ে করতে পারি, অরিনকেও নিজের বউ করে ঘরে তুলতে পারি। এত সুন্দরী মেয়ে ঘুরঘুর করলেও মনের ভেতর কেমন যেন একটা শূন্যতা আমি টের পাচ্ছি। যে শূন্যতার গ্যাপটা পূরণ করার জন্য আমার অদ্ভুত কথা শুনতে হবে, যার কোনো উত্তর আমার কাছেই নেই। কোনো কারণ ছাড়াই বারবার কেবল মাইশার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে, যার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, কোনো হিসেব আমি মেলাতেও পারছি না। একটা মাত্র প্রশ্নই বারবার এসে আটকে যাচ্ছে, কেন আমি মাইশার কথা এত ভাবছি? এর কোনো সঠিক উত্তর আমি মেলাতে পারছি না। হঠাৎ মাইশার গলা কানে এলো, নিলয়, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি নিচে অপেক্ষা করছি তোর জন্য। দুপুরে হালকা কিছু খেয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছি। দেখতে দেখতে যে কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে তা আমি টেরই পেলাম না। কানে হেডফোন গুজে অল ইজ ওয়েল মুভি থেকে তুলসী কুমারের গাওয়া গানটা শুনছি। হে মেরে হামসফর এক জরা ইন্তজার, সুন রাহা হ্যায় যা তো মঞ্জিলে প্যার কি। গানটা শুনছি আর কেমন যেন এই সুরের সাথে মনের অহেতুক অনুভূতিগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করছি। হুট করে দরজার দিকে চোখ পড়তেই তাকিয়ে দেখি মাইশা দাঁড়িয়ে আমাকে নিচে আসার জন্য ডাকছে। ওর গায়ে কালো রঙের একটা লেডি কোট, চুলগুলো পিঠের উপর খোলা রাখা হয়েছে। মাথার চুলগুলো বেশ সুন্দর করেই একপাশে স্টাইল করা রাখা হয়েছে। আমি চশমাটা চোখে পড়ে নিয়ে ওর দিকে তাকালাম। আসলে চশমা ছাড়া আমি সব কিছুই ঝাপসা দেখি। কান থেকে হেডফোনটা খুলতেই ওপাশ থেকে মাইশা আবার বলল, নিচে আয়, তোর জন্য অপেক্ষা করছি। আমার কেন জানি না আজকাল ওর সাথে সময় কাটাতে, এমনকি সবার আড়ালে ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে বড্ড ভালো লাগছে, যেটার জন্য আমি নিজেকে অনেক গালি দিয়েছি। আজকে নিচে নেহা, অরিন, অনু, নিধিতা আরও অনেক সুন্দরী মেয়ে ছিল, কিন্তু তবুও আমার চোখ দুটো কিছুতেই মাইশার দিক থেকে সরছিল না। হে বেয়াদব আর অবুঝ মন, তোকে আমি আর কিভাবে বোঝাবো যে মাইশাকে কোনোভাবেই ভালোবাসা যাবে না? আর এই দুর্বলতার কথা মাইশাকে আমি কখনোই বুঝতে দেব না, মরে গেলেও না। মাইশা নিচে যাবে বলেও একটা কালো ছায়া দাঁড়িয়ে রইল। আমি বসা থেকে উঠলাম, দরজার কাছে গিয়ে উকি দিয়ে দেখি সেখানে কেউ নেই। কিছুটা দূরে তাকিয়ে দেখি মাইশা বেশ জোরে জোরে হেঁটে নিচে চলে যাচ্ছে। তার মানে এতক্ষণ মাইশা আমাকেই দেখছিল, কিন্তু কেন? আমি না হয় আমার এই হারামি, ছ্যাঁচড়া, শয়তান, বাঁদর, গন্ডার, গরু, ছাগল মনের কথা শুনে ওর দিকে বারবার তাকাচ্ছি, কিন্তু ও কেন ওভাবে আড়ালে দাঁড়িয়ে আমার দিকে তাকাবে? সে কি তবে আমার মতোই ভেতরে ভেতরে আমাকে নিয়ে ভাবছে? ছি ছি, এ তুই কী সব ফালতু জিনিস ভাবছিস নিলয়? সেই কেন আমার কথা ভাবতে যাবে? সে তো একটু আগেই ওই রাহাতের প্রশংসা করছিল আমার সামনে। আমি ওসব চিন্তা ঝেড়ে ফেলে আলমারি থেকে অ্যাশ কালারের একটা দামি ব্লেজার বের করে পরে নিলাম, সাথে কালো গ্যাবার্ডিন প্যান্ট আর পায়ে ধবধবে সাদা কেডস জুতো গলিয়ে নিলাম।
ডান হাতের কবজিতে নীল রঙের একটা রুমাল বেশ স্টাইল করে গোল করে বেঁধে নিলাম। চুলগুলো হাত দিয়ে স্পাইক করে ওপরের দিকে তুলে দিয়ে চশমার কাঁচটা ভালো করে মুছে চোখে পড়ে নিলাম। কয়েক মাস হলো চুলগুলো কাটানো হয় না, তাই বেশ বড় হয়ে গেছে। চুলে কিছুটা জেল দিয়ে আয়নাতে কয়েকবার নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে অবশেষে ঘর থেকে বাইরে বের হলাম। নিজের ড্রয়িং রুমে এসে দেখি নেহা, অনু, রাহাত আর মাইশা একসাথে সোফায় বসে আড্ডা দিচ্ছে। মাইশার ঠিক পাশেই অরিনও বেশ গম্ভীর মুখে বসে আছে। ঠিক তখনই দেখলাম শাওন হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করল, আর ওর পিছন পিছন আরাফও এলো। আমাকে অমন জমকদালো পোশাকে আসতে দেখেই রাহাত সোফা থেকে উঠে দাঁড়িয়ে বেশ চড়া গলায় বলে উঠল, এই তো আমাদের ব্রো চলে এসেছে, চলো এবার সবাই মিলে ঘুরতে যাওয়া যাক। আমি, মাইশা, নেহা, নিলয়, আরাফ, অরিন, শাওন আর অনু আপু সবাই মিলে একসাথে ঘুরবো আজকে। সবার নাম শুনে আমার মেজাজটা আবার খারাপ হয়ে গেল। মানে কি, কথা ছিল আমি আর মাইশা ঘুরতে যাব, মাঝখান থেকে এই লোকগুলো কেন আমাদের সাথে ঘুরতে যাবে? মাইশা এসে বলল, ওনারা গেস্ট, তাই ভাবলাম ওনাদেরকেও সাথে নিয়ে যাই। আমি বললাম, ও আচ্ছা, তোরা তাহলে যা, আমার একটু কাজ পড়ে গেছে, আমার এক বন্ধু ফোন দিয়েছে, আমাকে যেতে হবে। মাইশা বলল, দেখ নীলন না, একদমই মজা করবি না। আমি বললাম, আরে আমি তোকে এদেই বলতে এসেছিলাম, প্লিজ আমার কাজ আছে রে, আমি মামুনকে বলছি ও চলে আসবে, তোরা সবাই যা, আমার কাজ না থাকলে যেতাম। কাউকে আর কিছু না বলতে দিয়ে চলে আসলাম সেখান থেকে। রাহাতের কথা শুনে প্রচুর রাগ লাগছে আমার, সব কিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে। বাইরে এসে ফুলের টবে জোরে একটা লাথি মারলাম, আর দাঁড়ালাম না। বাইকটা বের করে বাড়ি থেকে বের হলাম। কিছু দূর আসার পর মনে হলো আমি হেলমেট বাসায় রেখে এসেছি, কিন্তু মাইশার কথা বারবার মনে পড়ছে আমার। যেখানে নেহা বা অরিনের কথা ভাবা দরকার, সেখানে আমার প্রতিটা সেকেন্ডে মাইশার কথা ভাবতে হচ্ছে। আমি কতবার মনকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। মাইশাকে কখনো আমি আমার কথা বলতে পারবো না। সে রাগ করে আমার সাথে কথাই বলবে না কোনোদিন, অপমান করবে, বলবে কাজিন হয়ে তুই এমনটা করতে পারলি, তোকে অন্য ছেলেদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু না, তুইও এমনটা করলি। তখন আমি কি বলবো? চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, কাঁদতেও হবে। ছোটবেলার একটা ভুলে আমি নিজেকে মেরে ফেলতে চেয়েছিলাম, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। আমি চাই না আবারও সেই ভুলটা করি। কি দরকার শুধু শুধু নিজেকে কষ্ট দেবার? থাকুক সে ওর মতো, কখনো জানাবো না আমি তাকে ভালোবাসি। ধুর, কি বললাম আমি এটা? মাইশাকে ভালোবাসি আমি? না না, এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবো? হুট করে ভালোবাসা আসে জানি, কিন্তু আমার কেন? আমি তো সবার মতো নয়, আমি কেন হুট করে কাউকে ভালোবাসবো? কথাগুলো ভাবছি, তখনই ফোন বেজে ওঠে আমার। পকেটের দিকে একটু তাকিয়ে ফোন বের করতে যাব, ঠিক তখনই জোরে একটা গাড়ির হর্নের শব্দ শুনি। বুকটা হঠাৎ করেই যেন চমকে ওঠে আমার, গায়ের লোমগুলো যেন নিজে থেকেই ভয়ে দাঁড়িয়ে যায়। আমার শীতল একটা অনুভূতি পুরো শরীরে জেঁকে বসে। এক হাত দিয়ে বাইকটাকে কন্ট্রোল করলেও সামনে প্রচণ্ড গতিতে ধেয়ে আসা মিনি পিকআপের কাছে পরাজয় বরণ করি। ধুম করে একটা বিশাল শব্দ হয়, সব কিছু যেন তখন থমকে যায় আমার, চারপাশ যেন স্থির হয়ে থাকে। এমনটা দেখতে থাকি। বাইকের ওপর থেকে ছিটকে বেশ খানিকটা দূরে এসে পড়লাম। মাথাটা যেন হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে। শীতের মধ্যেও প্রচণ্ড গরম অনুভব করলাম। কোনো রকমে বাইকটা সোজা করে চোখ রাখলাম। দেখলাম পিকআপটি বাইকটা নিয়ে রাস্তার একপাশে গিয়ে গাছের সাথে জোরে বাড়ি খায়। ড্রাইভারকে দেখলাম পিকআপের মধ্যেই বাঁচার জন্য জোরে চিৎকার দিতে লাগলো। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। গরম কিছু একটা অনুভব করলাম আমার গলাতে এবং মুখের একপাশে। হাতটা সেখানে এনে চোখের সামনে হাত ধরতেই ভয়ে বুকটা আরও যেন ছোট হয়ে গেল। হাত ভর্তি রক্ত যেন আমার পুরো শরীরটাকে অসাড় করে দিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা আর ব্যথা অনুভব করলাম মাথার বাঁ দিকে। মাথাটা পিচ ঢালা রাস্তা থেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো রকম শক্তি পেলাম না। আর পারছি না চোখ খুলে রাখতে। ততক্ষণে খেয়াল করে দেখি বহু লোক দৌড়ে এদিকে আসছে আর পিকআপের দিকে যাচ্ছে। পাকা রাস্তার উপর কান পেতে মানুষের দৌড়ানোর দপদপ শব্দ শুনছি। আর কিছু মনে নেই, তবে শেষ চোখ বোঝার আগে মাইশার মুখটা খুব বেশি মনে পড়ছিল আমার। একটু আগে ওকে কেমন লাগছিল দেখতে, সবটা চোখের সামনে যেন ভাসতে থাকে। মাইশার হাসি, মাইশার রাগান্বিত মুখটা অসহায়ের মতো চোখের সামনে ভাসছে। ফাইনালি অনুভব করলাম আমি মাইশাকে ভালোবাসি, কিন্তু আর কিছু মনে নেই। কোনো প্রকার নড়চড় ছাড়া রাস্তায় পড়ে রইলাম। যখন জ্ঞান ফিরল, তখন মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। তখনও চোখ বন্ধ করে শুয়ে আছি, কোনো রকমেই মাথা নাড়াতে পারছি না। তবে শুনতে পেলাম কয়েকজন খুব জোরে কান্না করছে। তার মধ্যে 3 জনের কান্না বেশ জোরেই শুনছি, মাইশা, ছোট আম্মু আর আমার আম্মু। ছোট আম্মু বিলাপ করে বলছে, আমার ছেলের কিছু হলে আমি মরে যাব। আমি চোখ খোলার চেষ্টা করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি
আমি হসপিটালে আছি। বুঝলাম আমাকে হসপিটালে আনা হয়েছিল। আমার সামনে নেহা গায়ে ডক্টরের কোট পরে দাঁড়িয়ে আছে। হাত তেমন নড়াতে পারছি না। কোনো রকমে মাথা হালকা কাত করতেই দেখি অনেক লোকজন আমার দিকে হুড়মুড় করে আসছে। সবার দিকে তাকালাম। হসপিটালের দেয়ালে একটি ঘড়ি টাঙানো আছে। 10টা বাজে। অ্যাক্সিডেন্ট করেছিলাম বিকেলে। বেশ খানিকটা সময় পর জ্ঞান ফিরেছে আমার। মনে পড়ল পিকআপ ড্রাইভারের কথা। চারপাশে ভিড় জমে গেছে আমার। সবার মুখের দিকে তাকালাম। সবার চোখে পানি লেগে আছে। ছোট আম্মু দৌড়ে আসলো আমার কাছে। গালে চুমু দিয়ে বলল, নিলয়, কথা বল বাবু, তোর কিছু হবে না, কথা বল, কেমন আছিস? আপাতত কথা বলার তেমন কোনো ইচ্ছেই খুঁজে পাচ্ছি না। আম্মুরা সবাই এসে একই কথা বলল, কেমন আছিস? আব্বুরাও এসে সেম প্রশ্ন করল। সবার চোখে মুখে আমি ভালোবাসা দেখলাম। নেহা তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা প্লিজ এখন কান্না করবেন না। নিলয় সুস্থ আছে, মাথায় চোট পেয়েছে, তবে চোটটা খুব বেশি মারাত্মক না, চিন্তার কিছু নেই, সে এখন সুস্থ। নেহার কথা শুনে সবাই বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন। আব্বু বলে উঠলেন, ধন্যবাদ মা, তুমি যা করলে তা হয়তো অন্য কেউ করবে না। নেহা বলল, না আঙ্কেল, এটার জন্য ধন্যবাদের কিছু নেই, এসব তো আমারই দায়িত্ব, যার জন্যই ডক্টর হয়েছি। তবে ধন্যবাদ মাইশাকে দিন, এতটা রক্ত বেরিয়েছিল নিলয়ের, তাতে করে যদি মাইশা সঠিক সময় রক্ত না দিত তবে খারাপ কন্ডিশন সৃষ্টি হতো। নেহার কথা শুনে সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। সবার দিকে তাকাতে তাকাতে চোখ আটকে যায় লাল চোখ করা একটা মেয়ের দিকে। মেয়েটা যে মাইশা, হুট করে তাকে চেনা যাচ্ছে না, যেন কেঁদে কেঁদে চেহারার হাল বেহাল করেছে। চিকন মেয়েরা কাঁদলে আমার ভয় করে। হাসার চেষ্টা করলাম কিন্তু পারছি না, কেমন একটা অন্যরকম অনুভব করছি। হাতে ব্যান্ডেজ, শরীরের নানা জায়গা কেটে গেছে। নেহাও দেখছি কেঁদেছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। অরিনের চোখেও পানি, কিন্তু সবচাইতে মাইশার চোখ মুখ দেখলে মনে হচ্ছে সে বেশিই কেঁদেছে। আমি ইশারায় ওকে ডাকলাম, ও ছুটে আসলো আমার পাশে। কোনো কথা বলছে না। আমি একটু হাসলাম, যারা সবাইকে বোঝানোর চেষ্টা করছি আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক তখনই ভিড় ঠেলে দেখলাম পুলিশ অফিসার ঢুকল। আমি তাকাতেই তিনি জোরে স্যালুট দিয়ে বললেন, স্যার, এই নিন আপনার ফোন, পরিচয়পত্র আর সরকারি কার্ড। এমপি স্যার আসছিলেন ঘটনাস্থলে। পিকআপ ড্রাইভার বেঁচে আছে, তবে অবস্থা গুরুতর। সবকিছু আমরা তদন্ত করছি। জেলা প্রশাসক আসছেন দেখা করতে, রেস্ট নিন। ও হ্যাঁ, আপনার বাইকটা আমরা রিপেয়ার করতে দিয়েছি। ডোন্ট ওয়ারি স্যার, টেক রেস্ট প্লিজ। পুলিশ অফিসার আমাকে আবারও স্যালিউট করে চলে গেল। আমি চোখ তুলে সবার দিকে একবার তাকালাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি আব্বুর দিকে তাকালাম, উনি আমার দিকে চোখের পাতা না ফেলে তাকিয়ে আছেন। পুলিশ আমাকে এসে স্যালুট করল। এমপি সাহেব ঘটনাস্থলে গিয়েছিলেন, আবার শুনলেন এই জেলার প্রশাসক আসছেন আমার সাথে দেখা করতে। কতগুলো প্রশ্নের সম্মুখীন যে হতে হবে আমাকে। অনেকেই আরও কিছু সময় আমার রুমে থেকে চলে গেল। আম্মু, ছোট আম্মু, নেহা, মাইশা, সেজো আম্মু, দাদি আর বন্ধুরা আছে এখনও। নেহা আসলো আমার পাশে। নেহা জিজ্ঞাসা করল, কেমন আছো নিলয়? আমি বললাম, ভালো। নেহা বলল, সবার থেকে নয়, ধন্যবাদটা তোমার থেকে নিতে চাই। আমি বললাম, একজন ডক্টরের দায়িত্ব এটাই। নেহা একটু হেসে বলল, ডক্টর হয়ে তোমার সেবা করার ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো আজকে। আমি হালকা একটু শব্দ করে হাসলাম, হি। এমন সময় রুমে রাহাত ঢুকল। রাহাতের দিকে তাকালাম। হঠাৎ করে মনটা আবার যেন কেমন খারাপ হতে শুরু করেছে। রাহাত এসেই মাইশার পাশে দাঁড়ালো। মাইশা সেখান থেকে সরে এসে সোজা আমার বেডের কাছে চলে এলো। ছোট আম্মু নেহাকে বলল, নেহা তোমরা বাসায় যাও, তোমরা তো আত্মীয়, এভাবে তোমরা রাতে এখানে থাকবে কেমন লাগছে দেখতে? নেহা একটু অনুরোধের সুরে বলল, ছোট মা, আমি থাকি প্লিজ। ছোট আম্মু জানিয়ে দিল, না, তোমরা সবাই চলে যাও, এখানে আমি রাতে থাকব, আমার ছেলের পাশে আমিই থাকব। মামুন, তোমরা ওদেরকে নিয়ে যাও। মেজো ভাবি, তুমিও বাসায় গিয়ে রেস্ট নাও। শেষ কথাটা আমার আম্মুকে বলল। ছোট আম্মু আমার কাছে এসে মাথায় মুখে হাত বুলিয়ে চুমু খেয়ে চলে গেল। একে একে রুম থেকে চলে গেল নেহা, আম্মু, রাহাত, মামুন, সেজো আম্মু, দাদি আর আরাফ। রুমে তখন রয়ে গেল শুধু মাইশা, ছোট আম্মু আর শাওন। ছোট আম্মু আর শাওন ডক্টরের সাথে কিছু কথা বলতে বাইরে গেল। মাইশা ধীর পায়ে এগিয়ে এসে আমার বেডের পাশে বসল। ও কাঁদো কাঁদো গলায় থেমে থেমে বলল, নিলয়, তুই ঠিক আছিস তো? কথাটা শেষ করেই ও আর নিজেকে সামলাতে পারল না, ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল। আমি ওর কাণ্ড দেখে একটু হাসলাম। ও হাত বাড়াতেই আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, আর ও যেন পুরো শক্তি দিয়ে আমার হাত আঁকড়ে ধরল। আমি বললাম, ঠিক আছি আমি, মোড়ে। আমার মুখ থেকে অমন কথা বের হতেই মাইশা অমনি হাত দিয়ে আমার ঠোঁট চেপে ধরল। কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়ে কড়া একটা ঝাড়ি দিয়ে বলল, একদম এমন কথা বলবি না তুই,
তুই ভালো আছিস এটাই অনেক। সরি রে। আমি জিজ্ঞাসা করলাম, কেন? মাইশা অপরাধীর মতো বলল, সব আমার জন্য হলো, তাই না? আমি বললাম, তোর জন্য মানে? মাইশা আফসোস করে বলল, আমি যদি তোকে সবার সাথে না যেতে বলতাম তাহলে তুই ঠিকই যেতিম আমার সাথে। আমি সান্ত্বনা দিয়ে বললাম, আরে না, একটা ফোন এসেছিল, পকেট থেকে নিতে গিয়েই হঠাৎ করে গাড়ির সামনে চলে যাই। মাইশা নিচু গলায় বলল, ফোন কলটা তো তোকে আমিই করেছিলাম। আমি মুচকি হেসে বললাম, হি হি, আচ্ছা বাদ দে তো। মাইশা বলল, সরি নিলয়, আর কখনো এমন করব না। আমি ধমকের সুরে বললাম, ধুর গাধি, থাম তো। মাইশা চোখ মুছে বলল, না খেয়ে আছিস, দাঁড়া কিছু আছে কিনা দেখি। মাইশা বেড থেকে উঠে রুমের ছোট র্যাকটার কাছে গেল, সেখান থেকে রুটি আর মাখন নিয়ে এলো। আমাকে কোনো রকমে টেনে তুলে বালিশে হেলান দিয়ে বসালো। রুটিতে মাখন লাগিয়ে ও পরম যত্নে নিজ হাতে আমার মুখে তুলে দিতে লাগলো। আমি অল্প অল্প খেতে লাগলাম। নেহার সাথে আমার অতীতের সম্পর্কর কথা ছোট আম্মু আগে থেকেই জানত, হয়তো সে কারণেই নেহাকে রাতে এখানে আমার পাশে থাকতে দেয়নি। ছোট আম্মু রুমে ঢুকে দেখে মাইশা আমাকে পরম যত্নে খাইয়ে দিচ্ছে। মাইশা ছোট আম্মুকে দেখে লজ্জা পেয়ে বেড থেকে নেমে দাঁড়ালো। ছোট আম্মু বলল, তুই ওকে খাইয়ে দে, তুই ছাড়া এ বাড়িতে নিলয়কে আর তেমন কেউ দেখে রাখতে পারে না, আমি সব জানি। মাইশা একটু আমতা আমতা করে বলল, না ছোট ফুপি, আপনি দেন, আমি শাওন ভাইয়ার সাথে বাসায় চলে যাচ্ছি। ছোট নরম গলায় বলল, আচ্ছা আমি বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছি, তুই থাক, তুই থাকলে হয়তো নিলয়ের বেশি ভালো লাগবে। শেষমেশ ছোট আম্মু আর মাইশাই এখানে রয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা মাইশা কি আমাকে ভালোবাসে? ধুর, সে কেন আমাকে ভালোবাসতে যাবে? এসব তো করছে স্রেফ আমি ওর কাজিন বলে। কিন্তু এসব তো নেহা বা অরিনও করতে পারত। চাইলে তো মানুষ কত কিছুই করতে পারে, তাহলে নেহা কেন আমার পাশে নেই? যেখানে ওর উপস্থিতিটা আমি ভীষণ জরুরি মনে করছিলাম, সেখানে ওর জায়গায় মাইশা একা সব সামলাচ্ছে। আচ্ছা আমি কি এখন ওকে মনের কথাটা বলে দেবো, আমি তোকে ভালোবাসি? ধুর, এসব কি ফালতু ভাবছি আমি, এখন কেন বলতে যাব? না না, আমি তো কিছুতেই বলবো না। ও তখন রাগ করে আমার সাথে কথা বলাই বন্ধ করে দেবে। আমি আর 10টা সাধারণ ছেলের মতো হতে চাই না। নেহার বলা কথাটা হঠাৎ মনে পড়ে গেল। ডাক্তার হয়ে সে নাকি আমার সেবা করতে চেয়েছিল। কাছের মানুষ যদি পরম যত্নে পাশে থাকে, তবে ওষুধ বা ডাক্তারের আর কি প্রয়োজন? তার এক স্পর্শেই যেন সব অসুস্থতা নিমেষে দূর হয়ে যায়। নেহার মতো ডাক্তার আমার একটা ফোন কলে কয়েক ঘন্টার মধ্যে চলে আসবে ঠিকই, আর সে নাকি আমার সেবা করবে। কথাগুলো এক মনে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা ঠিক বুঝতে পারিনি। হঠাৎ মাথার তীব্র যন্ত্রণায় ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকালাম। হসপিটালের ওয়ালেট ডিজিটাল ঘড়িতে তখন রাত 2:07 বাজে। আমার বেডের একপাশে মাইশা বসে বসে ঢুলছে, আম্মু আর শাওন পাশে ঘুমাচ্ছে। আমি আস্তে করে ডাকলাম, মাইশা তুই জেগে আছিস? মাইশা চোখ ডলে বলল, তোর ঘুম ভাঙল কখন? আমি বললাম, এই তো মাত্র। মাইশা বলল, তোর কিছু লাগবে কিনা? যদি লাগে তাই জেগে আছি, আমাকে বল কিছু লাগবে তোর? আমি একদম ফিসফিস করে বললাম, তোকে লাগবে। তারপর সামলে বললাম, কিছু না, তুই ঘুমা। মাইশা সন্দেহ নিয়ে বলল, আস্তে করে কি যেন বললি তুই? আমি এড়িয়ে গিয়ে বললাম, আরে কই, কিছু না তো। মাইশা ভালোবেসে একদম কাছে এসে বলল, আচ্ছা তুই ঘুমা, আমি তোর মাথায় আর চুলে আস্তে করে হাত বুলিয়ে দিচ্ছি। আমি বললাম, না তুই ঘুমা। মাইশা শাসনের সুরে বলল, চুপ থাক। এরপর মাইশা আমার মাথায় আস্তে করে হাত বোলাতে থাকে। আমি ওর বাম হাতটা ধরলাম। আজকে কেমন যেন ভয় করছে ওর হাত ধরতে। এর আগে কতই না ওর হাত ধরেছি, কিন্তু আজকের অনুভূতিটা একদম অন্যরকম। কেমন যেন একটা কাঁপা কাঁপা অনুভূতি হচ্ছে আমার। তাহলে কি আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি? আমি হাত ধরার পর মাইশা আমার মুখের দিকে নিষ্পাপ চোখে তাকিয়ে রইল, যেন চারপাশের সব কিছু হঠাৎ থমতে গেছে। এটা যদি কোনো হিন্দি রোম্যান্টিক সিরিয়াল হতো, তবে এখনই ব্যাকগ্রাউন্ডে মিষ্টি কোনো রোম্যান্টিক গান বেজে উঠত। মাইশা আমার হাতটা ছাড়িয়ে নিয়েই নিজেই শক্ত করে আঁকড়ে ধরল। মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তির স্রোত অনুভব করলাম। আসলে ভালোবাসা তো হুট করেই আসে, যাকে চাইলেও আটকে রাখা যায় না। আর কেউ যদি জোর করে আটকাতেও চায়, সে কখনো সত্যিকার অর্থে ভালোবাসতে পারবে না। মন কখনো ভালোবাসার ব্যাপারে কারো বারণ শোনে না। যদি শুনত, তবে ছোট ছেলে কখনো বড় কোনো আপুর প্রেমে পড়ত না। আবার সবচাইতে সুন্দরী মেয়েটাও কখনো কালো আতেল মার্কা ছেলেকে ভালোবাসত না। ভালোবাসার অনুভূতি বারণ বা যুক্তি খাটিয়ে আটকানো যায় না। যদি আটকানো যায়, তবে সেটা আর যাই হোক, ভালোবাসা না। মানুষ তো আর কষ্টের বিরহে বারবার পড়ে না, পরে স্রেফ একবারই। প্রথম কারো কাছ থেকে কষ্ট পেলে পরের বার কষ্টের মুহূর্ত আসলেও মানুষ আর প্রথমবারের মতো অতটা আঘাত পায় না।
এজন্যই কাউকে ভালোবাসতে হলে একটু সময় নিয়েই ভালোবাসা দরকার, না হলে যেমন হুট করে ভালোবাসা আসে তেমনি হুট করেই তা হারিয়ে যায়। খুব সকালেই ঘুম ভেঙে গেল আমার। অনুভব করলাম আমার বুকের ওপর মাথা রেখে মাইশা এক মনে ঘুমিয়ে আছে। আমি জোরে একটা শ্বাস নিয়ে ওর চুলের মিষ্টি ঘ্রাণ নিলাম। জানি এটা অন্যায়, আমি অনাধিকার চর্চা করে তার এত কাছে চলে এসেছি আর সেটার ফায়দা নিচ্ছি। ঠিক তখনই যেন মাইশা ঘুমে আচ্ছন্ন হয়ে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমি কেঁপে উঠতেই সে হুড়মুড় করে উঠে বসল আর ভয়ার্ত চোখে আমার দিকে তাকালো। মাইশা আকুল হয়ে বলল, সরি, আমি আসলে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আমি হালকা হেসে বললাম, তো উঠলি কেন? মাইশা অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? আমি বললাম, ছোট আম্মুকে ডাক, আমি বাসায় যাব। আমি ঠিক আছি, হাত ভালোভাবেই নাড়াতে পারছি, কেবল মাথাটা এখনও একটু ব্যথা করছে, ঠিক হয়ে যাবে, বাসায় যাব আমি। পাশ থেকে শাওন বলল, আচ্ছা আমরা ডক্টরের সাথে কথা বলছি। আমি জেদ ধরে বললাম, ডক্টরকে আমার কাছে নিয়ে আয়, আমি বললে উনি শুনবেন। খানিকটা সময় পর কয়েকজন ডক্টর আমার কেবিনে এলেন। আমাকে দেখে বিনীত গলায় বললেন, ডক্টর বললেন, স্যার কেমন আছেন? আমি উত্তর দিলাম, জি ভালো, আমি বাসায় যাব। ডক্টর একটু ইতস্তত করে বললেন, কিন্তু স্যার। আমি কড়া সুরে বললাম না বাসায় যাব। ডক্টর বাধ্য হয়ে বললেন, ওকে স্যার। ডক্টররা চলে গেলেন। মাইশা আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে। প্রশ্নটা সে করবেই, আমি কে, কি করি আমি মাইশার দিকে তাকিয়ে স্রেফ একটা মুচকি হাসি দিলাম। ও আর কিছু বলল না। বাড়িতে চলে এসেছি। ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে বসে আছি। নেহা এসে আমার পাশে বসল। আমি ওর দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিলাম। নেহা নরম গলায় জিজ্ঞেস করল, কেমন আছো নিলয়? আমি সংক্ষেপে বললাম, ভালো। নেহা কাছে এসে বলল, আমাকে দেখতে দাও, আমি তো ডাক্তার নাকি? আমি বললাম, জানি, তবে আমি চাই না তুমি আমাকে দেখাশোনা করো। এই ডাক্তার হওয়ার জন্যই তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, সেটার সুবিধা আমি কখনো নেব না। আমার সামনে থেকে যাও। নেহা অভিমান করে বলল, কেন এমন করছো? আমরা কালকেই তো চলে যাব। আমি উত্তর দিলাম, বেঁচে গেলাম। নেহা মনে করিয়ে দিল, নিলয়, বাড়ির সবাই জানে আমাদের বিয়ে হতে যাচ্ছে। আমি হেসে উঠে বললাম, হি, বিয়ে? আমি তোমাকে বিয়ে করব না। নেহা কাকুতি মিনতি করে বলল, আমি ফিরে আসতে চাই তোমার কাছে। আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম, বলেছিলাম না ভালোবাসা আসবে না আর তোমার প্রতি, কারণ তোমার প্রতি বিশ্বাসটাই যে শেষ হয়ে গেছে। চলে যাও। কথা বলতে বলতে দেখলাম বাড়ির সবাই আমার সামনে এসে হাজির হয়েছে। ভিড় ঠেলে কালো কোট পরা একটা লোক এগিয়ে আসছে। লোকটা যে জয় তা আমি চিনি। জয় হাসি মুখে সামনে এসে বলল, কেমন আছিস নিলয়? জেলা প্রশাসক পদেও চাকরি করে। পুরো জেলাটা ওর দেখাশোনার বাইরে নয়। আমাদের বাড়ির অনেকেই চেনে তাকে। ও আমার কাছে আস্তে আস্তে বলল। জয় হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে বলিসনি কেন আঙ্কেলদের পুলিশ ধরেছিল? সেদিন তোর ওপর রাগ হয়েছিল কিন্তু কিছু বলিনি। অবশ্য এসব ছোট ব্যাপার কেন তুই আমাকে বলবি? তুই নিজেই তো ওদের 5 মিনিটে ছাড়িয়ে নিতে পারতি। যাই হোক, কেমন আছিস? অ্যাক্সিডেন্টের কথা শুনে চলেই এলাম। বাড়ির সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি সবার দিকে তাকালাম। বেশি অবাক হয়েছে ভাইয়া, ভাবি, আব্বু, আম্মু। মোট কথা বাড়ির সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে জয় বলল, রেস্ট নে, পরে কথা হবে, আর তাড়াতাড়ি ঢাকাতে চলে আয়। তোর ছুটি তো তুই নিজেই বাড়িয়ে নিস। অবশ্য সরকার তোর কাজে এতটাই খুশি যে তুই যা বলবি সেটাই করবে। তোকে ভালোবাসে সবাই অনেক। আসি রে। আম্মু অমনি বলে উঠলেন, আসি মানে? থেকে যাবা, সকালের খাবার খেয়ে তারপর যাবা। জয় হেসে উত্তর দিল, আপনি বললে তো থেকেই যেতে হবে, মা বললে কি আর ছেলে না শুনে থাকে? আমি কিছু বললাম না। সবাই আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই যখন নিজের মতো চলে যাবে ঠিক তখনই আব্বু গম্ভীর গলায় বললেন, নিলয়, এসবের মানে কি? কাল থেকে অনেক কিছুই দেখছি, ব্যাপারটা কি? সবাই থেমে গেল। আবারও আমার দিকে সবাই অবাক চোখে চেয়ে আছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। রুমের দিকে এগিয়ে যাব ঠিক তখনই আম্মু বললেন, নিলয় দাঁড়া, সব রহস্য আজকে বল। তোকে আমরা জানি ইঞ্জিনিয়ার, কিন্তু তুই কে? আমি আবারও চুপ হয়ে গেলাম। সবার দিকে তাকানোর সাহস পাচ্ছি না। আমি ছোট আম্মুর পেছনে গিয়ে দাঁড়ালাম। ছোট আম্মু আমার হাত ধরে বলল, ভাইয়া, নিলয় আপনাদের কথা মতো ইঞ্জিনিয়ার পড়তে গেলেও সে তা পড়েনি। আব্বু রেগে গিয়ে বললেন, কেন? ওই মেয়েটার জন্য, যে কিনা ছোট বয়সে নিলয়কে ছেড়ে চলে যায়, আর সে কষ্টে পড়াশোনা করেনি? আব্বুর কথা শুনে নেহা বসা থেকে উঠে দাঁড়ালো। আব্বু আমার কাছে এসে আমার হাত ধরে সামনে টেনে আনলেন। চারপাশে গোল হয়ে সবাই দাঁড়িয়ে আছে। মাইশার দিকে তাকালাম, সে ভয়ার্থ দৃষ্টিতে চেয়ে আছে। আব্বু ধমকে উঠে বললেন, কি হলো বল, কথা কেন বলিস না?
তোর জন্য আমাদের ইচ্ছেগুলো কি তবে শেষ হয়ে গেছে? চুপ করে আছিস কেন, বেয়াদব? কথাটা বলেই আব্বু আমার বাম গালে জোরে একটা চড় দিলেন। বলেছিলাম না, বাড়ির কেউ একটু ভুল করলে যখন তাকে শাস্তি দেওয়া হবে তখন কেউ একবারও এগিয়ে আসবে না, সবাই দাঁড়িয়ে দেখবে। ছোট আব্বু অমনি এগিয়ে এসে বললেন, দেখ ভাই, আমার সামনে নিলয়কে তুই কখনো মারবি না। আব্বু কড়া সুরে বললেন, তোর কথায়? ছোট আব্বু শক্ত গলায় বললেন, হ্যাঁ, আমার কথায়। আব্বু চেঁচিয়ে উঠলেন, কে তুই? তোর কথা কেন শুনবো? ছোট আব্বু কষ্ট পেয়ে বললেন, ওহ, এখন আমি কে? বাহ, সম্পর্কটাই ভুলে গেছিস। আব্বু বললেন, তোদের জন্যই আমার ছেলেটা আজ নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনিয়ার পড়তে পারেনি। ছোট আব্বু জবাবে বললেন, হাসালি ভাই, শোন, মানুষ কখনো কারো জন্য নষ্ট হয় না, নষ্ট হয় তার আবেগ দ্বারা। ভালোবাসা কন্ট্রোল না করা গেলেও আবেগ কন্ট্রোল করা যায়। নিলয়কে চেনা সহজ না। কখনো তুই কাছে ডেকে ওর সাথে ভালো করে কথা বলেছিস? বলিস নাই। কখনো জানতে চাস নাই কেমন আছে ও? আব্বু রেগে বললেন, তোর কথা শুনে আমি চলবো, তাই না? বেরিয়ে যা বাড়ি থেকে। ছোট আব্বু বললেন, আমি থাকতেও আসিনি, আর আমি আমার ছেলেকে নিয়েই যাব। আমার সামনে আমার ছেলেকে যদি কেউ মারে তবে... সেজু আব্বু মাঝখান থেকে বলে উঠলেন, তবে কি? অনেক বড় কথা শিখে গেছিস তো তুই। তুই কি ভাইকে মারবি? অবশ্য তুই ছোট থেকেই তো এমন বেয়াদব স্বভাবের হয়েছিস। ছোট আব্বু শান্ত অথচ শক্ত গলায় বললেন, শোন, স্বভাব এমনি এমনি হয় না। স্বভাব নিজের হলেও তৈরি করে দেয় পরিবার। আমাদের পরিবারে কখনো কারো ইচ্ছের দাম ছিল না। এই যে ছেলেমেয়েরা আছে, সবার কাছে জানতে চাইছিস তাদের ইচ্ছেটা কি? বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে? করিসনি কোনোদিন। কিভাবে করবি? তোরা তো তোদের ইচ্ছেকেই বড় মনে করিস। বড় আব্বু বিরক্ত হয়ে বললেন, কতক্ষণ থেকে তোর লেকচার শুনছি? রহিম, ওদের ঘর থেকে কাপড় গুটিয়ে দে, ওরা বাড়ি চলে যাক। সবাই চুপ হয়ে গেল। আমি জোরে হেসে উঠলাম। আমার হাসি দেখে সবাই হকচকিয়ে তাকালো। আমি হাসি থামিয়ে বললাম, ছোট আব্বুকে তাড়ানোর কোনো দরকার নেই, উনি এমনিতেই চলে যাবেন, আর সাথে আমিও চলে যাব। কথাটা শেষ করতেই বড় আব্বু এসে আমার গালে আরও একটা চড় মারলেন। বাড়ি ভর্তি লোক, নাদিয়া ভাবির শ্বশুরবাড়ির লোকেরা সবাই মজা নিচ্ছে। জয় কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বুদের কাণ্ড দেখে হাসছে। আমি মুচকি হাসলাম। বড় আব্বু গর্জে উঠে বললেন, তোকে এখানেই থাকতে হবে, আর নেহাকে বিয়ে করেই থাকতে হবে এখানে। এখন বল, তুই করিসটা কি? সমস্যাটা কি তোর? আজ এ পর্যন্তই। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।